সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছে মেজর ডালিম। যেই সাক্ষাৎকারটা দেওয়ার পর থেকে কিন্তু একদম সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে যে 8 লক্ষ মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই লাইভটা দেখেছে এবং মেজর ডালিমকে বাবা ধন্যবাদ জানিয়েছে। সবাই রাজাকার, সবাই রাজাকারের বাচ্চা, সবাই পাকিস্তানের রাজাকারের বাচ্চা, এমনটাই কিন্তু দাবি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুঝতেই পারছেন যে আওয়ামী লীগের কোন জায়গায় আঘাত লেগেছে। প্রিয় দর্শক, কি কথাগুলো বলেছিল 2 ঘন্টা 3 মিনিটের একটা লাইভ টক শো, আমি বিস্তারিত মূল পয়েন্টগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। মতামত আগেই জানাবেন না, ভিডিওটাকে দেখুন তারপরে মতামত জানাবেন। হ্যাঁ, পেজে নতুন হলে ফলো করে দিন প্রতিদিন এরকম গরম গরম খবরগুলো পেতে। 50 বছরের সব প্রশ্নের উত্তর দিলেন মেজর ডালিম। অনেকেই মনে করেছিল মেজর ডালিম হয়তো মারা গিয়েছে বা কোথাও আত্মগোপনে আছে, কোনো খোঁজখবর নাই। এরপরে কিন্তু এই ইতিহাসটা ঘটলো। দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম বীর বিক্রম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে এসে বাংলাদেশের ইতিহাস ও নিজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত। লাইভে 50 বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম। রবিবার 5 জানুয়ারি রাতে বিশেষ লাইভে যুক্ত হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও 75-এর 15 আগস্টের নেপথ্যে ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাচিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। নতুন প্রজন্মকে নিয়ে বার্তা। টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ, যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি, তাদের জন্য আরও সময় প্রয়োজন। প্রথমে কথাটি বলেছে। 24-এর গণঅভ্যুত্থানে নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে সেই 71-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। তারপরে 15 আগস্টের ঘটনা। 15 আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন। মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, 15 আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্ট হচ্ছে। এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব, নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করব? তিনি আরও বলেন, যখন 7 দফাতে চুক্তি করেন নজরুল ইসলাম তাজউদ্দিন পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, 7টা ক্লোজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কর্দরাজ্য অঙ্গরাজ্য পরিণত হব। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম আলো বলেন, মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না, ওখানে 2 পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় 2 পক্ষেরই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীর পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয় হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল। তিনি বলেন, মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করলো। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15 আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান। 24-এর বিপ্লবীদের প্রতি বার্তা। 24-এর বিপ্লবীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান প্রজন্মে বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ড যদি
কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত, পিছুপা হব না ইনশাল্লাহ। আমরা তাদের শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়, তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলে, তাদের দুর্জেয় ঘাঁটি হিসাবে গড়ে তুলতে পারে। জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর ডালিম বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হওয়া পরিবর্তে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য দেশীয় কবিদের লেখা হতে পারত। ভিনদেশি কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবী ইতিহাসে বিরল ঘটনা বলে আমি মনে করি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত শুনেছেন, মূল ঘটনাগুলোই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালের জন্য নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।